হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শনিবার। তো গতকালকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হলো সোমবারের ভিডিও। তো এর মধ্যে আর কোনো ভিডিও শ্যুট করিনি, ওই যে বাড়িতে যেহেতু কাজ হচ্ছিল আর এই গরমের মধ্যে এই ধুলো বালি নিয়ে জানো তো কোনো কিছু করতেই ভালো লাগে না। তো সেই কারণে একবারে সোমবারের পরে শনিবারে গিয়ে একটা ভিডিও শ্যুট করেছিলাম। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল শনিবারের সকাল আর যথারীতি হাজব্যান্ডের অফিস ছিল। তো ছেলের যেহেতু এখনও সামার ভ্যাকেশান চলছে তাই ওই স্কুলের ঝামেলাটা এখন আর নেই। তবে এই যে সামনের সোমবার থেকেই হচ্ছে ওদের স্কুল রিওপেন হয়ে যাবে। তো তখন থেকে আবারও আমার সেই আগের রুটিনে ফিরতে হবে। প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় জানো তো ছেলের স্কুল থাকলে। এখন তো হাজব্যান্ড একা বেরোয়, তো ওকে একটা কিছু করে দিলে কিছুক্ষণ বিশ্রাম করে আমি পরের রান্নাটা করতে পারি। তবে ছেলের যখন স্কুল থাকে তখন আমাকে একবারে সমস্ত রান্না তো কমপ্লিট করতে হয়ই, তাছাড়াও কিন্তু ওর টিফিন তৈরি করতে হয়, ওকে রেডি করাতে হয়। তো স্কুল থাকলে আমার বলতে পারো একটু ঝামেলাটা বেশিই হয়। তো আজকে রান্নাবান্না হবে এই যে একটু আলু আর কাঁকরোল ভাজা আর ওই যে পেঁপে দিয়ে ডাল করব, তো ওগুলোই আর কি কাটাকুটি করে নিলাম। আর পরে গিয়ে একটা মাছের ঝোল করে নেব। তো মাছটা আগেই ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি যাতে করে বরফটা ছেড়ে দেয়। আর রান্নাঘরে এসেই ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা তো সিটি পড়ে গেছে, তো ভাতটা হবে। তো ডালটা এখন আর সেদ্ধ দেবো না। দেখবে অনেক সময় কি হয়, সিটি পড়ার সঙ্গে সঙ্গে যদি প্রেশার কুকার খোলা হয় তাহলে ডালটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয় না। তো সেই কারণে আমি কি করি, একটাই সিটি দিই ডালে, দিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখে দিই। এতে করে ডালটা কিন্তু প্রেশার কুকারের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই যে এখন ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু পেঁপে দেবো, তো পেঁপেটা এমনি ডালের মধ্যে দিয়ে ফোটাতে গেলে বেশ খানিকটা সময় লেগে যাবে। তাই পেঁপেগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর অপেক্ষা করব আর একটা সিটি পড়ার ঠিক আগের মুহূর্তে হচ্ছে প্রেশার কুকারটা বন্ধ করে দেব। তাহলে পেঁপেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে না, বেশ একটু গোটা গোটা থাকবে। তো তারপরে ওদিকে আলু আর কাঁকরোল ভাজাটা তুলে নিয়েছি। আর এখন হচ্ছে ডালটাকে ফোড়ন দেব। তো আজকে জানো তো একটু কম তেলেই রান্নাবান্না করার চেষ্টা করছি। আলু আর কাঁকরোল ভাজাটাও তো কম তেলেই করলাম। আর এদিকে ডালের জন্যও কিন্তু খুবই সামান্য তেল দিয়েছি। আর এদিকে হাজব্যান্ডের ভাতটাও বেড়ে দিলাম। আর দেখো আজকে ভাত বাড়তে গিয়ে কতগুলো ভাত টেবিলে পড়ে গেল। তো এই যে ভাতটা গরম ছিল তাই আর কি ছড়িয়ে দিলাম। আর এখন যেহেতু গরমের সময়, তো ভাতটা ঠান্ডা হতে যেন তো বেশ খানিকটা সময় লাগে। তো সেই জন্য এখন আর গুছিয়ে ভাতটা দেওয়া হয় না, একটু ছড়িয়ে ফ্যানের নিচে দিয়ে দিই, এতে করে ভাতটা শুকিয়ে যায়। আর আজকে যেহেতু বোয়াল মাছ রান্না করব, তো সেই জন্য হাজব্যান্ডকে আর মাছ ভাজাটা দিলাম না। ওকে কিছু আম কেটে দিয়েছি, তো ডালের সঙ্গেই তো মাছ ভাজা খায়। তো যেহেতু আম কেটে দিয়েছি, তো ডালের সঙ্গে হচ্ছে আম দিয়ে খেয়ে নেবে। আর জানো তো বিয়ের আগে আমাদের ওই বাড়িতে তো খুব একটা ডাল খাওয়া হতো না। এই বাড়িতে যেরকম প্রত্যেক দিন ডাল খাওয়া হয়, তবে আমাদের ওই বাড়িতে ধরো সপ্তাহে একদিন বা মাসে হয়তো 1 থেকে 2 দিন এরকম ডাল খাওয়া হতো। তো ডালের সঙ্গে আম জানো তো কখনো খাইনি, বা ডালের সঙ্গে কাঁঠাল। তো বিয়ের পরে এ বাড়িতে এসে দেখি সবাই ডালের সঙ্গে আম খায়, কাঁঠাল খায়। তো এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগতো। তো এখন ওদের মানে দেখা দেখি আমারও আর কি অভ্যাস হয়ে গেছে, আমিও এখন খাই। আর দুধ দিয়ে আম দিয়ে তো খাই, তবে ডালের সঙ্গে আম বলো কাঁঠাল বলো এগুলো কিন্তু খাই। আর হাজব্যান্ডও কিন্তু এই যে ডালের সঙ্গে মাছ ভাজা, ডিম ভাজা অথবা আম, কাঁঠালটাও অতটা পছন্দ করে না। তো সেগুলোই হচ্ছে খায়। আর তারপরে মাছগুলোকে ভেজে তো তুলে নিলাম। আর আজকে জানো তো কড়াইটা বোধহয় খুব ভালো করে গরম করা হয়েছিল না, তাই আর কি মাছগুলো কড়াইয়ে লেগে গেছে। তো আজকে যেহেতু বোয়াল মাছ রান্না করছি তাই একটু পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়েই হচ্ছে মাছটাকে রান্না করব। বোয়াল মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আগের দিন ওই যে একটু রুই মাছ রাখা হয়েছিল ছেলের জন্য, আর দেখলাম বোয়াল মাছ এনেছে। তো অল্প করে একটু বোয়াল মাছ রেখেছিলাম, কারণ রুই মাছটা প্রত্যেক দিন ভালো লাগে, তবে এই বোয়াল মাছ বা এই ধরনের মাছগুলো একদিনই ভালো লাগে। তো আমাদের একদিনে যতটুকু মাছ লাগবে ততটুকুই হচ্ছে রাখা হয়েছিল। তো এদিকে ফার্স্টেই হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে ওই যে আদা, জিরা, লঙ্কার যে পেস্ট থাকে সেটাকে দিয়ে দিয়েছি। তারপরে সব শেষে গিয়ে হচ্ছে একটুখানি রসুন বাটা আর টমেটো দিয়ে মশলাটাকে কষে এই যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো এইভাবে মাছের ঝোলটা রান্না করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর জানো তো আমার ছেলে মাংস খেতে তো খুব পছন্দ করে। আর মাছের ঝোলও যদি একটু মশলা দিয়ে করে দেওয়া হয় তাহলেও কিন্তু এই ধরনের মাছের ঝোলও ভীষণ পছন্দ করে। আর এই মাছগুলোতে যেহেতু একেবারেই কাটা নেই, তো মাছের ঝোলটাও খুব ভালোবেসেছিল।
তারপরে ওদিকে মাছের ঝোলটা তো হচ্ছে, আর এদিকে যা টুকটাক বাসন বেরিয়েছে সেগুলো হচ্ছে ধুয়ে নেব। একসাথে জমিয়ে সমস্ত বাসন একবারে ধুতে গেলে না প্রচুর চাপের হয়ে যায়। তো সেই জন্য অল্প অল্প করে যে বাসনগুলো বেরোয় বা দেখা যায় যে বাসনগুলো আর রান্নায় ব্যবহার করা হবে না, সেগুলোকে আমি আগে থেকেই ধুয়ে রাখি। আর রইলো বাকি শুধুমাত্র কড়াইটা, তো তরকারিটা নামানোর পরে কড়াইটা একটুখানি ধুয়ে নিলেই হয়ে যাবে। তো ওদিকে তরকারিটা হচ্ছে আর এদিকে হচ্ছে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এখন বলতে গেলে প্রত্যেক দিন দুবার করে আমাকে এই রান্নাঘর পরিষ্কার করতে হচ্ছে। সকালে রান্নার পরে তো পরিষ্কার করছি, যেহেতু মিস্ত্রিরা এসে কাজ করবে, তো সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত জিনিসপত্র এখান থেকে আমাকে সরিয়ে দিতে হয়। আবারও কিন্তু ওনারা কাজ করে চলে গেলে আগামীকাল সকালের জন্য আমাকে রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে হয়। মানে পরিষ্কার তো আবার করে করতেই হয়, তাছাড়া এই যে নুনের কৌটো, হলুদের কৌটো, তেল মশলা সমস্ত কিছু এনে আমার হাতের কাছে রাখতে হয়। নাহলে সকালে যদি ওই কাজগুলো করে নিয়ে তারপর রান্না করতে যাই, তাহলে কিন্তু তাড়াহুড়োও যেমন লেগে যাবে আর রান্না করতেও দেরি হবে। তো সেই কারণে প্রত্যেক দিন সকালবেলায় যেহেতু আমার রান্না থাকে, তাই রাতের বেলা রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে, মানে আমার প্রয়োজন অনুসারে গুছিয়ে রেখে তারপরে যাই। আর জানো তো এখন যেহেতু কাজ হচ্ছে, তাই প্রত্যেক দিন কিন্তু ঘরটা আর মোছা হচ্ছে না। মানে ইচ্ছে করেই মুছছি না। প্রথম দুদিন খুব করেছি ঘর মোছামুছি, তবে এখন দেখছি ঘর মুছেও কোনো লাভ হয় না, সেই পায়ে পায়ে ঘরে ধুলো হয়েই যায়। তো আমরা কি করেছি, সকলেই আর কি স্লিপার পরেই হাঁটাহাঁটি করছি, আর ওই দুদিন ছাড়া ছাড়া ঘরটাকে মুছে নিচ্ছি। আমার না প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে এই ঘর বাড়ি পরিষ্কার করে সমস্ত কাজ গোছাতে। আর অন্যান্য দিনের মতো অল্প সাধ্যি নোংরা হলেও হয়, এখন যেহেতু এই যে প্লাইগুলো কাটা হচ্ছে না, প্রচুর নোংরা হচ্ছে ঘরটা। তো সেই কারণে ঘর পরিষ্কার করতেও অনেকটা সময় লাগছে। তো প্রথম কদিন তো খুব ভালো করে পরিষ্কার করেছি, বলতে গেলে দুবেলায়। তো এখন আর সেটা সম্ভব হচ্ছে না। তো ওই জন্য দুদিন ছাড়া ছাড়া ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে দেখো মাছের ঝোলটা তো নামিয়ে নিলাম, আর এখন ওই যে শুধুমাত্র কড়াইটা ছিল, তো এটাকে মেজে নেব আর সিঙ্কটাকে ভালো করে মেজে তারপরে হচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। তো এদিকে রান্নাঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর এখন চলে যাব ঘরে। তো এখন ওই যে মিস্ত্রি দাদারা কাজ করবে, ওগুলো একটু দেখাশোনা করব, তারপরে ওনারা এলে ওনাদেরকে একটু চা করে দিতে হয়। আর এখন আমার স্নান করতে করতে কিন্তু ওই 2:30-3টে বেজেই যায়। তো সেই কারণে হচ্ছে যেহেতু ধুলোবালির কাজ হয়, গরমও থাকে, তো সেই কারণে ভাবি যে একটু বেলা হলেই আর কি স্নানটা করব। তো আজকে ওই একই টাইমে 2:30-3টের দিকে স্নান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এখন ওই 4টে মতো বাজছে। তো মিস্ত্রি দাদারা কোনো দিন হচ্ছে 4টে পর্যন্তও কাজ করে, কোনো দিন 5টা, আবার কোনো দিন 6:30, 7টা এরকম পর্যন্তও কাজ করে। তো আজকে দেখলাম একটু আগে আগে ওনারা চলে গেছেন, তাই ভাবলাম যে আজকে এখন ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে এই অবেলাতে ঘর পরিষ্কার করার আরও একটা কারণ হলো যে আগামীকাল ওনাদেরকে আসতে বারণ করে দিয়েছি, কারণ আগামীকাল আমাদের একটা ইনভিটেশন আছে। তো সেখানেই যেহেতু সবাই মিলে যাব, বাড়িতে কেউ থাকবে না, তাই আর কি মানে রবিবারের দিন কাজটা বন্ধ রাখতে বলেছি। তো সেই কারণে যেহেতু একটা দিন কাজ হবে না, আর বাড়িতে যেহেতু আমাদেরকে থাকতেই হবে, তাই ভাবলাম যে আজকে ঘরটাকে খুব ভালো করে ডাস্টিং করব, সেই সঙ্গে একটু মুছেও নেব। তো সেই মতো করে এই যে আমার ঘরটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। যদিও সকালে মানে ঘরটা একবার ঝাড় দিয়ে শুধুমাত্র মুছে নিয়েছিলাম আমার বেডরুমটা, তাছাড়া বাকি ঘরগুলো ভেবেছিলাম যে ওনারা কাজ করে গেলেই তারপরে হচ্ছে মুছে নেব। তো সেই মতো করে আমার ঘরটা এখন আর মুছবো না, শুধু বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই যে কিছু শুকনো জামা কাপড় ছিল, সেগুলোকেও গুছিয়ে রাখবো। তো কি বলতো, কোথাও নিমন্ত্রণ থাকলে সেখানে যেতে হলে না ঘরবাড়ি প্রচণ্ড অগোছালো হয়। মানে আলমারি থেকে জিনিসপত্র বের করা হয়, তারপরে যখন রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরোতে হয়, তখন কিন্তু সাজগোজের জিনিসই বলো, জামা কাপড়ই বলো, মানে প্রচণ্ড অগোছালো অবস্থায় থাকে। তো সেই কারণে আজকেই ভাবছি ঘরটা যতদূর সম্ভব গুছিয়ে রাখা যায় ততদূর করে রাখবো। তো এই যে এই শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো, তাহলে একটু হলেও মানে ঘরের জিনিসপত্রগুলো একটু কম ছড়ানো ছিটানো থাকবে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিতে নিতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সঙ্গীতা দত্ত ডায়েরি থেকে দিদি ভাই, তো লিখেছে তোমার মডুলার কিচেন করতে কত খরচ পড়ছে গো, একটু জানাবে। আসলে আমিও ভাবছি মডুলার কিচেন করব, তাই খোঁজ নিচ্ছি। ও আচ্ছা, আমাদের কিচেনটা কতটুকু সেটা তো দেখেইছো। তো এই কিচেনটা আমাদের ওনার মানে যারা কন্ট্যাক্ট নিয়েছে, তো তাদের সাথে আমাদের ডিল হয়েছিল 1.4 লাখ মতো। তো তার মধ্যে ওনারা হচ্ছে একটা মাত্র ড্রয়ার, মানে যে অ্যাক্সেসরিজ লাগানো হয় ওটা একটা প্রোভাইড করছিল, মানে ওই যে একটা কাটলারি অর্গানাইজার,
তারপরে একটা হচ্ছে ওই ডিশ র্যাক, এগুলো দিয়ে যে 3টে ড্রয়ার, ওই একটা পার্টই ওরা প্রোভাইড করছিল। তবে আমার যেহেতু বাসনপত্র একটু বেশি হয়, তো তার জন্য আমরা বলেছি কি যে আর একটা ড্রয়ার আমাকে দিতে। তো তার জন্য ওই যা ডিল হয়েছিল তার থেকে আরও কিছু টাকা আমাকে দিতে হবে ওনাদেরকে। তো টোটাল আমাদের বলতে পারো 1.5 লাখ মতো হচ্ছে খরচ হচ্ছে কিচেনটা করতে। তার মধ্যে যে ক্যাবিনেটগুলো করা হয়েছে, মানে আপার ক্যাবিনেটগুলো করা হয়েছে, তাতে কিছু সলিড পাল্লাও হবে, আবার কিছু গ্লাস ডোরও হবে। তাছাড়া ইলেকট্রিকের কাজ তো আলাদা, ওটা এখনও মানে অন্যজনের সাথে কন্ট্যাক্ট করে ওটা পরে ঠিক করা হবে। আর যেগুলো গ্লাস ডোর হবে, মানে কাচের পাল্লা হবে, তার মধ্যে দিয়ে একটু প্রোফাইল লাইট দিয়ে দিতে বলেছি। তো সেটা হচ্ছে এনাদের মধ্যে ইনক্লুডেড নেই, সেটা আলাদা আমাদেরকে অন্য কাউকে ঠিক করে নিতে হবে। তো তারপরে ওদিকে আমার বেডরুমটা গুছিয়ে, জামা কাপড়গুলো গুছিয়ে, এই যে এখন পড়ার ঘরটাও গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম সকালে যেহেতু একটা জায়গায় যাওয়ার আছে, তার উপরে টুকটাক হালকা পাতলা রান্নাবান্নাও করতে হবে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে আজকের ভিডিও খুব ভালো লাগলো বোন, চাল কুমড়ো রান্না দারুণ হবে খেতে, তোমার রান্নাঘরের কাজও খুব ভালো হবে, দেখো চুলটা খুব সুন্দর লাগছে, ভালোবাসা রইল বোন। থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো, আর তুমিও খুব ভালো থেকো। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা ঘোষ, তো পূজা লিখেছে অনেক ভালোবাসা রইলো দিদিভাই, খুব সুন্দর হয়েছে ভিডিও, চুলটা খুব সুন্দর তোমার, খুব ভালো থেকো। থ্যাংক ইউ পূজা, তোমাকেও অনেক ভালোবাসা, আর তুমিও খুব ভালো থেকো। আর কি জানো তো, আমি আগে চুলে কোনো ট্রিটমেন্ট করতে বা হেয়ার স্মুথনিং করতে ভয় পেতাম যে চুলটা খারাপ হয়ে যাবে। তবে এই নিয়ে 3 টাইমস হচ্ছে আমি চুলে ট্রিটমেন্ট করালাম, তো চুলটা জানো তো আগের থেকে অনেক ভালো হয়ে গেছে আমার। তো সেই জন্যই মানে প্রত্যেকবার করতে মন চাই। তো তারপরে দেখো আজকে কতদূর কাজ হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো এতটাই নোংরা হয়েছে যে ওই হালকা পাতলা ওয়াইপার দিয়ে মুছলে কাজ হবে না, তাই একবারে ঘর মোছা মপ দিয়েই এই কাউন্টার টপগুলো পরিষ্কার করে নিচ্ছি। তবে লাস্টের বার যখন খুব ভালোভাবে মুছবো তখন হচ্ছে রান্নাঘর মোছা যে ওয়াইপারগুলো আছে ওগুলো দিয়ে মুছে নেব। না হলে এই এত ডাস্ট ওই ছোট কাপড় দিয়ে কিছুতেই যেতে চাইতো না। তো তাই আর কি এই মপ দিয়েই হচ্ছে এই কাউন্টার টপগুলোকে মুছে নিলাম। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে এই ড্রয়ারগুলো ওরা একটা প্রোভাইড করেছিল, তো ওই দেখো লাগিয়ে দিয়েছে। তো ওখানে হচ্ছে 3টে পার্ট হবে। আরও বলেছি আর একটা সাইডে এরকম 3টে পার্ট, মানে প্লেন যে ড্রয়ারগুলো হয় সেগুলো করে দিতে, যার মধ্যে অন্যান্য জিনিস আমি রাখতে পারবো। আর রান্নাঘরে যেন তো পাল্লা থাকলে ওগুলো সেই খুলে ভিতরে ঢুকে জিনিসপত্র নেওয়া রাখা করতে হয়। তবে ড্রয়ার থাকলে খুব সহজে আর কি সমস্ত জিনিসপত্র ব্যবহার করা যায়। তো সেই কারণেই বলেছি যে আর একটা ড্রয়ার আমাকে করে দিতে। তো এমনিতে হচ্ছে এরকম স্টিল বাস্কেটের 2টো ড্রয়ার হবে, আর একটা প্লাইউডের আর একটা ড্রয়ার করে দিতে বলেছি। তো ওই যে বললাম ড্রয়ার থাকলে কিন্তু রান্নাঘর ইউজ করতে খুব সুবিধা হয়। তো তারপরে ওইদিকে ডাইনিং টেবিলটাও মুছে নিলাম, আর এদিকে হচ্ছে সেন্টার টেবিলটাও মুছে পরে ডাইনিংটা মুছে নিলেই হয়ে যাবে আজকের মতো আমার ঘরদোর মোছা। আর আজকে আবার একটু বিকালবেলা বাজার যাওয়া আছে, বিকালবেলা বলতে সন্ধ্যাবেলা। তো আজকে হাজব্যান্ডকে একটু তাড়াতাড়ি ফিরতে বলেছি, যেহেতু ওর প্রত্যেক দিনই ফিরতে প্রায় ওই 9টা-10টা বেজে যায়। তো আজকে একটু বাজার যাব বলেই ওকে বলেছিলাম যে তুমি একটু সময় করে অফিস থেকে আগে চলে এসো, তাহলে হচ্ছে আমরা বাজার যেতে পারবো। কারণ ওই যে আগামীকাল যে ইনভিটেশন আছে তার জন্যই হচ্ছে একটা গিফট কিনতে হবে। তো এতদিনে হচ্ছে সময়ও হয়নি, আর এর মধ্যে কেনাও হয়নি। আর আজকে তো না গেলেই নয়, তো সেই কারণে আজকে ভাবছি যে সন্ধ্যাবেলা একটু বেরোবো। তো তারপর এদিকে ঘরদোর মুছে হাত মুখ ধুয়ে চলে এলাম, একটুখানি পাওয়ার ন্যাপ নেব। আর এখন যেহেতু বিকালবেলা, ছেলে তো খেলতে বেরিয়ে গেছে, আর খেলতে না গেলেও না ও আমার কাছে খুব একটা থাকে না, ও নিচেও ঠামি দাদুর সাথেই বেশিরভাগ সময় থাকে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তো গতকালকে সন্ধ্যাবেলা 1 কাপ দুধ চা করেছিলাম, তো সেটার গন্ধ শুনেই আমার ছেলের খুব ভালো লেগে যায়। তো সেই চাটা তো আমাকে খেতে দেয়নি, ও নিজে খেয়েছে। তারপর ওর বায়না হয়েছে কি যে এখন থেকে আমি যদি দুধ চা খাই তাহলে ওকে প্রত্যেক দিনই হচ্ছে দুধ চা বানিয়ে দিতে হবে। এমনিতেই ও সন্ধ্যাবেলায় হচ্ছে দুধ হরলিক্স খায়, দুধ হরলিক্স বলতে ওই লিটল জয়েসটা দিই, তো ওটাকেই ও দুধ হরলিক্স বলে। তো এখন চলে এসেছি দুধ চা বানাতে, ওর জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ। আমার 2টা কাপ। এমনি
ঘুমোই না, আর ওই 1 কাপ দুধ চা যদি খাই তাহলে সারা রাত জেগে বসে থাকতে হবে। এখন তো ওই যে বললাম যাযাবর, তো সমস্ত জিনিস একবার রান্নাঘর থেকে বের করো, আবার রান্নাঘরে এনে তোলো। তো তারপরে এদিকে আমার জন্য আর ছেলের জন্য একটুখানি চা বসিয়ে দিলাম। আমার তো এই যে দুধ চা খেতে ভালোই লাগে, তবে যেদিনই সন্ধ্যার দিকে আমি দুধ চা খাই সেদিন রাতেই আমার ঘুমের প্রবলেম হয়। তবে আজকে ভেবেছি যে একটু হালকা লিকার দিয়েই দুধ চা করবো, মানে দুধ চাতে যতটা লিকার দিতে হয় ততটা দেবো না, একটু কম দিয়েই করব। আরও যেহেতু ছেলে খাবে, তো এমনিতেই রাতে আমরা দুজনের কেউই ঘুমোতে চাই না, আর এই কড়া করে চা খেলে তো ঘুমটা আরোই হবে না। তো এদিকে আমাদের দুজনের জন্যই তো চা নিয়েছিলাম, তারপরে দেখলাম যে হাজব্যান্ডও ঢুকেছে, তো এই 2 কাপ চা এখন 3টে কাপে ভাগ করে নেব, তারপরে এই চাটা খেয়ে বেরোবো। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তৃষ্ণা পাল দিদিভাই, তো দিদিভাই লিখেছে, কি সুন্দর দিদিভাই, তোমার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। তো তারপরে দেখো এদিকে চাটাও করে নিয়েছি, আর ওই যে বললাম 2 কাপ চা এখন 3টে কাপে শেয়ার করে নিয়েছি। তো এখন 3 জনে বসে চাটা খেয়ে নেব। প্রত্যেকবার ভাবি চুলটা কিছু করব না, ঠিক আছে, আর না করলেও ভালো লাগে না, মনে হয় করি। তারপর যখন করা হয়ে যায় তখন মনে হয় কেন করলাম, এতগুলো টাকা নষ্ট হলো। ভালো কথা, তুমি ব্যাপারটা একদম চেপে গেলে। হ্যাঁ, তুমি কি বলেছিলে? বলেছিলে যে পার্লারে যাও, আমি আমার তো টাকা নেই, তুমি বলেছিলে যে তুমি যাও, আমি তোমাকে দিয়ে দেবো, যা হয় আমাকে বলো। সেই ব্যাপারটা চুপচাপ চেপে গেলে তুমি। এই কারণেই আমি আমার টাকার হিসাব মেলাতে পারছি না, বলছি এত তাড়াতাড়ি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এরকম হয়ে গেল। হ্যাঁ, চেপে গেলে ব্যাপারটা। আজকে 7 দিন 8 দিন হয়ে গেছে, আগে শনিবারে গেছি, আজকে শনিবার। এমা তুমি যাও, আমি তো পার্লারে যাওয়ার আগেই তোমাকে বলেছিলাম, তুমি তো বলেছিলে যে তুমি যাও, যা হয় বলো, আমি পাঠিয়ে দেবো। এখন ধরা পড়ে গেছে বলে। হ্যাঁ, আমি যেন হিসাব মিলাতে পারছি না সারাদিন। আজকে আমার ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখছি, কোথায় গেল। তারপরে ভাবলাম যে, তারপর দেখতে পেলাম যে ওখানে দিয়েছি। তো তোমাদেরকে বলছিলাম না যে একটু বাজার যেতে হবে, বাজারে বলতে একটা গিফট কিনতে যাওয়ার ছিল। তো অন্যান্য দিন তো হাজবেন্ডের ফিরতে 10টা বেজে যায়, তো আজকে গিফট কিনতে যাওয়ার জন্যই ও একটু আগে বাড়ি চলে এসছে। তো আগামীকাল আমার এক ননদের মেয়ের অন্নপ্রাশন, তো সেখানে যাওয়ার জন্য একটা গিফট আনতে গেছিলাম। তো তোমরা তো জানোই এখন সোনা রূপো দুটোর দামই আকাশ ছোঁয়া। তো গেছিলাম, গিয়ে মানে রূপোর জিনিস যে এরকম দাম বলছে, সে তার মধ্যে পছন্দ হচ্ছিল না যে এত দাম দিয়ে রূপোর জিনিস নেব। তো তাই জন্য ছোট্ট দেখে একটা সোনার গিফট নিয়ে এলাম। তো দেখো তোমাদের কেমন লাগে। আমার খুব একটা পছন্দ হয়নি, তবে এর থেকে বেশি দিতেও পারলাম না। তো চলো আসো। এই দেখো ছোট্ট দুটো কানের টপ, তো যখন পিয়ারসিং করবে তখনই পরতে পারবে, বা যখন স্কুলে যাবে, তখন তো আর স্কুলে বড় বড় দুল কেউ পরে না, তো সেই সময় আর কি পরতে পারবে এগুলো। তো এটা নিয়ে এসেছি, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও।